যে আমার স্কুলের প্রথম দিন যেটা কিংবা শেষ দিন যেটা, সেটাকে আমি আমার জীবনের একটি স্মরণীয় দিন হিসেবেও বিবেচনা করতে পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে যে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হিসেবে আমরা সেটাকে দেখতে পারি। সেটা একটা মুহূর্ত হতে পারে যে যেদিন স্কুলের জীবনের শেষ দিন যখন ফিরে আসতেছিলাম, যে মোমেন্টটা ক্লাস থেকে শেষ আমার, সেই দিনটাকে যদি আমরা একটু হিসেবে ধরি যে আমাদের হলো গিয়ে ওই মোমেন্টটুকু একটা অনুভূতি ছিল, তাহলে সেটাকে আমরা মুহূর্ত হিসেবে ধরতে পারি। মুহূর্ত মানে হচ্ছে কোন একটা মোমেন্ট, এমন না যে সেই মোমেন্টটা হতে হবে। মাত্র মোমেন্ট বললে তো আমরা বুঝি যে কয়েক সেকেন্ডের ব্যাপার কিংবা 2-1 মিনিটের ব্যাপার। তোমার ও ব্যাপারটা সেরকমই না, হতে হবে সেটা না। তুমি একটা ঘটনা নিয়ে তুমি কথা বললা যে তুমি স্কুল থেকে যখন ফিরে আসতেছিলা লাস্ট মোমেন্টে, যখন টিচাররা তোমাকে বিদায় দিচ্ছিল, তখন বন্ধুদের সাথে কথা হচ্ছিল, বন্ধুদের সাথে আবারও দেখা হবে কিন্তু স্কুল আর দেখা হবে না, এরকম একটা অনুভূতি। তো ওই মুহূর্ত, ওইটাকে একটা মুহূর্ত হিসেবে তুমি ডিসক্রাইব করতে পারো চাইলে। সেম ভাবে সেটাকে তুমি একটা ঘটনা হিসেবেও নিতে পারো, যে এটা একটা ইনসিডেন্ট। সেইভাবে সেটাকে তুমি একটা দিন হিসেবে নিতে পারো, যে স্কুলের শেষ দিন। তাহলে প্রথম দিন, শেষ দিন, এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মানে একই রকম টাইপের রচনা হয়ে যাচ্ছে। তারপরে আছে ধরো রেল ভ্রমণ, নৌকা ভ্রমণ, একটি ছুটির দিনের অভিজ্ঞতা, জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্যটা একটু ডিফারেন্ট, এটা এম ইন লাইফ। এই এই টপিক আসবে না, এই জীবনের লক্ষ্য টাইপের টপিক আসলে আসবে না এবার। ও চিঠি রচনা কোথাও আসবে না, এই টপিকটা আসবেই না আসলে। কিন্তু আমি এটা দিয়ে রাখছিলাম এই কারণে যে তোমার যদি এইটার কন্টেন্টটা জানা থাকে, যে তুমি একজন ডক্টর হতে চাও কিংবা তুমি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, এইটা সম্পর্কে যদি তোমার একটা ধারণা থাকে যে টোটাল, যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই এই জন্য আমাকে এটা করতে হবে, মানে এই ব্যাপারে তুমি লিখতে পারবা, এরকম একটা প্রিপারেশন যেন থাকে, এই জন্য আমি এটা দিয়ে রেখেছিলাম। বাট এখন যতটুকু আমি স্টাডি করলাম তাতে আমার মনে হয় না যে এই টপিক আসবে। তো কিন্তু রেল ভ্রমণ, নৌকা ভ্রমণ কিংবা অন্য কোনো ভ্রমণ টাইপের রচনা আসতেই পারে। ছুটির দিনের অভিজ্ঞতা, যে কোনো একটা ছুটির দিনে তুমি কি করলা, সেই দিনটা তোমার মানে কেমন কাটলো, সেটা নিয়ে লিখতে পারো। বই মেলা, বৈশাখী মেলা, বৈশাখী উৎসব, সেম জিনিস সবগুলোই। তুমি কিভাবে দেখলে, তোমার প্রিয় ঋতু, মনে হয় না আসবে কিন্তু এরকম টাইপের টপিক আসতে পারে। পরিবারের সাথে সারাদিন চিড়িয়াখানায় ভ্রমণের অভিজ্ঞতা, এটাই যে ফার্স্ট পেপার থেকে 2022-তে এসেছিল। ঠিক আছে? তো চিড়িয়াখানা ভ্রমণ, তো চিড়িয়াখানা বাদ দিয়ে অন্য কোনো জায়গা হতে পারে, কোনো জাতীয় জাদুঘর ভ্রমণ হতে পারে, ওভাবে। তো তাহলে এই যে ব্যক্তিগত রচনাগুলো, এই টপিকটা তুমি কিভাবে লিখলে নাম্বারটা বাড়বে, এই আমার চিন্তার জায়গাটা এইটাই। আমি যেভাবে মার্কিং করি তোমাদের কথা যে স্যার এত আরো তো বেশি নাম্বার দরকার, হ্যাঁ অবশ্যই আরো বেশি নাম্বার দরকার, কিন্তু এই নাম্বারটা কিভাবে বাড়ানো যেতে পারে সেই দিকটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, জয়নাব কি জয়েন করছে ক্লাসে? জয়নাব, জি স্যার। আপনি আগের ক্লাসে আসেন নাই, দেখেনি নাই মেসেজ, হ্যাঁ। কারণ আপনার সাথে কথা আছে পরে। আচ্ছা, তো তাহলে এটা গেল ব্যক্তিগত রচনাটা। বস্তুগত টপিক বেসটা আসলে কভার করা যায় না। আমি কয়টা দিয়ে রাখছি, এই ধরো এই যে এখানে দিয়ে এতগুলো দিয়ে রাখলাম, পরীক্ষায় গিয়ে এমন একটা টপিক দেখলা যেটা আমি কোনোদিন বলিই নাই ক্লাসে, হতেই পারে যে আমি কোনো ফোনে আলোচনাই করি নাই, আমার কোনো রেকর্ডিং এ নাই, কোথাও লেখি নাই, এরকম একটা টপিক দিয়ে দিচ্ছি, এটা হতেই পারে। কারণ টপিক ভাস্ট একটা জায়গা, অনেক কিছু আছে টপিকে। ঠিক আছে? তো সেই জন্য আসলে ওইটা লিস্ট আউট আর কত করা যেতে পারে। আর এই লিস্ট আউটটা করেছে পাস্ট পেপার দেখে দেখে, কিন্তু প্রতিবারই তো নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে, এর জন্য তো পাস্ট পেপার অনেক বড় হচ্ছে, না তো বড় হতো না। তো সেই সেই কারণে ওটা কিন্তু আসলে মানে শিওর না যে আসলে কি আসবে। তবে এই যে ট্যুরিজমটা একটু দেখে রাখতে পারো, কোন একটা মানুষকে নিয়ে একটু পড়ে রাখতে পারো যে আমার প্রিয় একজন মানুষ। ঠিক আছে? কিংবা সেটা যদি তুমি কোনো আর্টিস্ট সম্পর্কে যে জেনে রাখো, কিংবা একজন রাইটার, অথবা তোমার তোমার বাবা মা, যে কোনো একজন ব্যক্তিত্ব, একটা ব্যক্তিকে যদি তুমি একটু লিখতে জানো যে তাকে নিয়ে তুমি কি লিখবা, তো এরকম টাইপের কিছু আসলে নিশ্চয়ই তোমার বাবা আসলে, মানে তোমার প্রিয় ব্যক্তি বাবা যদি হয়, সে কবি নাও হতে পারে, তো তাহলে প্রিয় কবি আসলে তোমার বাবাকে লিখে দিলে হচ্ছে না। কিন্তু মানে মোটামুটি কোনো একটা মানুষকে নিয়ে যদি তোমার একটা ধারণা থাকে যে লিখতে পারো পরীক্ষায় নিশ্চয়, সেটা কিন্তু একটা ভালো টপিক। তারপরে এখানে কিছু টপিক আছে, এই যে দৈনন্দিন জীবনে প্রচার মাধ্যমগুলোর গুরুত্ব। প্রচার মাধ্যম হচ্ছে মানে হচ্ছে মিডিয়া, নিউজ পেপার হতে পারে, সেটা টিভি চ্যানেল হতে পারে, নিউজ মিডিয়া হতে পারে,
সোশ্যাল মিডিয়া হতে পারে, ঠিক আছে। তো আমাদের লাইফে এই মিডিয়াগুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এইবারের জন্য অন্তত এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। জাবির, হ্যালো, জাবির কি শুনতে পায়? আচ্ছা, সাউন্ড এর হয়নি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে দেখো এখানে আমি লিখে রাখছি একটি শিক্ষামূলক ভ্রমণ। একটি শিক্ষামূলক ভ্রমণ, এটাকে আমি টপিক বেসের মধ্যে রেখে দিচ্ছি। কারণ কি, যে, হ্যাঁ জাবির শুনতে পাচ্ছ? তুমি আসসালামু কই? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কই তুমি? বাসায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা হবে এখন, একটু শুনো। কোচিং থেকে আসছিলাম তো স্যার, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, শুনো, রচনা নিয়ে কথা বলতেছি, এরপরে কথা হবে তোমার সাথে। হুম। তো তাহলে এই যে শিক্ষামূলক ভ্রমণটা, মানে তুমি একটা স্টাডি ট্যুরে গেলা। এখানে কিন্তু একটি শিক্ষামূলক ভ্রমণ বলে লেখা আছে, মিউট করে রাখো, যাবি মিউট করে রাখো। তো একটি শিক্ষামূলক ভ্রমণ আমি টপিক বেজের মধ্যে দিয়ে রাখছি, তার মানে হচ্ছে এই ভ্রমণটা তোমার কাছে, এই যে একটি নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, এরকম কিছু আমি জানতে চাই নাই। প্রশ্নে এইভাবে জানতে চাওয়া হয় না, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে একটা স্টাডি ট্যুর দিলে মানুষের কি উপকার হতে পারে, মানুষ যদি একটা শিক্ষা ভ্রমণে যায় তাহলে মানে সেই ভ্রমণটা কেমন হতে পারে। একটা ইন জেনারেল একটা ভ্রমণ সম্পর্কে তুমি বললা, এবং সেখান থেকে তার কি লাভ হলো, সে কি জানতে পারবে, সে কি শিখতে পারবে, এবং সরাসরি দেখে যে শেখার একটা গুরুত্ব, সেই জিনিসগুলো মানে ওই আলাপগুলো তোমাকে লিখতে হবে হচ্ছিল গিয়ে এই রচনার ক্ষেত্রে। কিন্তু এটা নিয়ে আমি আগেও বলতেছিলাম যে একটি শিক্ষামূলক ভ্রমণ এইভাবেই লেখা আছে। কিন্তু তুমি দেখলা যে রচনা আর দুইটা রচনার ভিতরে সেখানে টপিক বেজ রচনা আছে। সেখানে পরিবেশ দূষণ দেওয়া আছে, পরিবেশ দূষণে ছাত্র সমাজের ভূমিকা এটাও দেওয়া আছে, একটি শিক্ষামূলক ভ্রমণ এটাও দেওয়া আছে। তখন তুমি অটোমেটিক্যালি বুঝে ফেলতে হচ্ছে যে একটি শিক্ষামূলক ভ্রমণটা আসলে তোমার একটি শিক্ষামূলক ভ্রমণ হিসেবে জানতে চাওয়া হচ্ছে। তখন তুমি খুব স্পেসিফিক ভাবে তুমি যে একটা শিক্ষা ভ্রমণে মূলক ভ্রমণে গিয়েছিলে সেইটার গল্পটা তুমি লিখবা। কিছুটা সিমিলার থাকতেছে, কারণ সেখানে তুমি বলতেছে যে তোমার শিক্ষামূলক ভ্রমণটা কেমন ছিল, এইটুকু বর্ণনাটা তুমি দিলা। বাকি অংশটুকু কিন্তু তুমি ওই ইঞ্জিনিয়ারিং তথ্যই লিখলা যে শিক্ষামূলক ভ্রমণে গেলে কি কি উপকার হয়। তো এই যে ব্যক্তিগত বস্তুনিষ্ঠ রচনার যে ডিফারেন্সটা, টপিক বেস অ্যান্ড পার্সোনাল এসের যে ডিফারেন্সটা, এটা ডিপেন্ড করে ওই সেটটার উপরে, ওই কোশ্চেনের যে সেটটা আছে তিনটা, সেই তিনটা রচনা দেখে তোমাকে ডিসাইড করতে হবে। অ্যান্ড মতামতধর্মী রচনা, মতামতধর্মী রচনার জন্য আমি যেটা বলবো তোমাদেরকে, যে যেহেতু লিখছো, দুজন না তিনজন লিখেছিলাম এই আগের মকে, সে লেখা কিন্তু বেশি একটা ভালো হয় না, ভালো হয় না বলতেছে, সেখান থেকে আমি আসতেছি প্রত্যাশার প্রশ্নের উত্তরে, যে নাম্বারটা কিভাবে বাড়ানো যেতে পারে। তো এই মতামত ধর্মী রচনার ক্ষেত্রে, যে মানে তুমি কতটুকু জানো, তোমার কাছে কতটুকু কন্টেন্ট আছে ওই টপিকটার উপরে, সেইটা ভেবে আগে আগে প্ল্যানিং করে নিতে হবে, প্ল্যানিং করে তারপর লিখতে হবে। না নয় তুমি দেখা যাবে যে এক পাতা লিখে তারপর আর কিছুই পাচ্ছ না বুঝে, তুমি ওই রিপিট কথা আবার লিখে দিচ্ছ, তখন তোমার প্রত্যেকটা ক্যাটাগরি থেকে নাম্বার কমে গিয়ে টোটাল নাম্বারটা কমে যাবে। তো মতামত ধর্মী রচনার এইটা একটা অসুবিধা আছে যে তুমি কি আসলে কন্টেন্টটা সম্পর্কে ঠিক মতো জানো কিনা, কিংবা তোমার কাছে লেখার মতো অনেক কিছু আছে কিনা। মানুষের চেহারা কেমন সেটা কি গুরুত্বপূর্ণ? তাহলে এখন তুমি শুধু একই কথা বললা যে না, মানুষের চেহারাটা চেহারাটা দেখতে কেমন এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, তার ব্যবহারটাই সব। এই তো, হ্যাঁ আমিও এটার সাথে এগ্রি করলাম। কিন্তু এটা নিয়ে 200 শব্দ আমি কি লিখব, আর কি কি পয়েন্ট থাকতে পারে, এটা নিয়ে আগে পড়ে দেখতে হবে। এই যে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে এই টপিক গুলো নিয়ে একটু বাসায় বসে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা মানে এটা না পুরো রচনা লিখে ফেলা, কিন্তু এটা নিয়ে আমি আসলে কি কি লিখতে পারতাম একটা পয়েন্ট আউট করি, কয়েকটা পয়েন্ট লিখি। তাহলে ওই কয়েকটা পয়েন্ট লিখলেই না দেখা যেত যে মানুষের চেহারা কেমন সেটা কি গুরুত্বপূর্ণ কি না, এটা নিয়ে তুমি কি ডিসকাশন লিখতে পারতা, সেই ভাবনাটা সেই চিন্তাটা তোমার মাথায় এসে পড়তো। এন্ড কে জানে, আমরা তো কেউ জানি না যে পরীক্ষায় যে এটা আসবে না, এটা কি গ্যারান্টি কি। এইভাবে হয়তো বা দিবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, কিন্তু দিয়ে তো দিতে পারে। তখন যদি তোমার পড়া থাকে, এই যে এতগুলো রচনা দেওয়া, হতে পারে না যে আমার এই সাজেশনের ভিতর থেকে অন্তত একটা রচনা কমন আসলো, আসতেই পারে। এটা কিন্তু লাস্ট ইয়ারে হয়েছিল। তো এই ইয়ারেও হতেই পারে যে আমার এই লিস্টের ভিতর থেকে একটা টপিক অন্তত কমন আসলো। এবং লাকিলি সেটা তুমি একটু বাসায় প্র্যাকটিস করেছিলাম মানে পয়েন্ট গুলো তুমি দেখেছিলা যে আচ্ছা বাংলাদেশের কুটির শিল্প, আচ্ছা কুটির শিল্প জিনিসটা কি। হ্যাঁ, একটু দেখলাম কুটির শিল্পে কি কি জিনিস লেখা যায়, যে পোশাক আর তৈজসপত্র, মানে হাঁড়ি পাতিল,
তারপর মাটির পুতুল, এগুলো একটু দেখলাম। তুমি যদি এই যে এই শব্দগুলো যদি তুমি লেখো, তাহলে তোমার মাথায় কিন্তু কিছু কথা আসবে, তুমি ওই শব্দটার উপর বেস করে দুইটা লাইন লিখতে পারবা। তাহলে দেখো, দুইটা লাইন যদি আমরা লিখতে পারি, এরকম যদি 10টা পয়েন্ট থাকে আমাদের কাছে, তাহলে তো 10টা 20টা লাইন হয়ে যাচ্ছে, 25টা লাইন হয়ে যাচ্ছে। তখন 20-25টা লাইনে তো 200 ওয়ার্ড কমপ্লিট হয়ে যায়। তো সেটা কিন্তু সম্ভব। কিন্তু এখন আমি যতটুকু জানি, আমার যদিও সবার প্যারেন্টস এর সাথে কথা হয় না, যার যার সাথে হয় তারা তাদের সবারই কথা যে বাসায় তো পড়ে না, বাংলা তো পড়ে না। তো এখন আমি এইখান থেকে কি করতে পারি, অনলাইন থেকে আমি কিভাবে, বড় জোর হতে পারে আমি তোমাদেরকে একটু খারাপ ব্যবহার করতে পারি, এর এর থেকে বেশি কিছু তো আর করা যেতে পারে না। তো এখন ওই সময় আমাদের নাই। আজকে 5 এপ্রিল, আমরা দেখতেছি ঘড়িতে অলরেডি 5 এপ্রিল চলতেছে, আর মাত্র 30টা দিন আছে, 20 দিনও নয়, 19 দিন, 18 দিন, 18 দিন পরে আমাদের বাংলা পরীক্ষা। তো সেই জায়গা থেকে, এবং পেপার 1, তো সেই জায়গা থেকে এই রচনাগুলো নিয়ে একটু দেখো, দেখে হলো গিয়ে জাস্ট পয়েন্ট গুলো চিন্তা করো। এবার আমরা প্রত্যাশার কথাতে যদি আসি, যে নাম্বারটা কিভাবে বাড়াবো, তোমাকে একটা রচনায় 3টি বিষয় দেখা হয়। একটি রচনায় 3টি বিষয় খেয়াল করা হয়, মানে 3টা সাইড থেকে তোমার রচনাটাকে দেখা হবে। একটা হচ্ছে টপিক, মানে হচ্ছে বিষয়বস্তু। আর একটা হচ্ছে, এটাকে বাংলায় কি বলতে পারি আমরা, মানে এটাকে আসলে, হ্যাঁ এটাকে এটা বলা যেতে পারে। এটা মানে কি বোঝাচ্ছি, প্রাসঙ্গিকতা, এটার মানে বোঝাচ্ছি। আর হচ্ছে ভাষা ব্যবহার। এই 3টা জিনিস দেখা হয়। এই 3টা জিনিস কি কি? এই 3টাতে নাম্বার হচ্ছে কত? 20 করে, প্রত্যেকটাতে 20 নম্বর, সরি। টপিকে 20 নম্বর, প্রাসঙ্গিকতায় 20 নম্বর, ভাষা ব্যবহারে 20 নম্বর। এই হচ্ছে 60 নম্বর তোমার রচনায়। তোমাকে ঠিক এইভাবে নাম্বারটা দেওয়া হবে, যে টিচাররা খুব খুব মানে কনসেন্ট্রেশন দিয়ে জিনিসগুলো খুঁজেন, তারা কিন্তু একদম এই জায়গাগুলো ফাইন্ড আউট করেন, ঠিক আছে? তো যখন খাতাটা দেখা হবে, মোস্ট প্রবাবলি যে অবশ্যই ভালো করে দেখবে। তো যদি ভালো করে দেখে, তো সেই জায়গাতেই একটা নাম্বারের উপর ইম্প্যাক্ট পড়ে। টপিক বা বিষয়বস্তুটা মানে কি, তোমাকে যে টপিকটা দেওয়া হয়েছে, রচনাটা টপিকটা দেওয়া হয়েছে, জাস্ট আমরা 24 এখন আমি আলোচনায় আনতে পারতেছি না, যেহেতু 24 আমি আলোচনা করবো আলাদা করে। তো ধরো যে কোনো একটা টপিক 24-এর রচনা দিয়ে ভালো বোঝানো যেত, তো ওটা আমি বুঝাবো তখন। ধরো এখন আমরা একটা জিনিস নিয়ে রচনার নাম লিখি, ধরো আমাদের প্রতিদিনই বিনোদনে ইন্টারনেট। ঠিক আছে, আমাদের প্রতিদিনের বিনোদনে ইন্টারনেট। বিনোদন মানে কি, কেউ বলতে পারবে? এন্টারটেনমেন্ট। হ্যাঁ, বিনোদন মানে এন্টারটেনমেন্ট, আমাদের প্রতিদিনের এন্টারটেনমেন্টে ইন্টারনেট। এটা রচনার নাম দিচ্ছে, এটা টপিক বেস রচনা। আমরা বুঝতে পারছি যে ইন্টারনেটটা আমাদের এন্টারটেনমেন্টে কিভাবে, মানে এভরিডে এন্টারটেনমেন্টের হিসেবে এই ইন্টারনেটটা কিভাবে কাজ করে। এখন তুমি রচনাটা লিখলা, কিন্তু তুমি কেউ, মানে যে কেউ একজন ইন্টারনেট নিয়ে রচনা লিখলে, এখন সেই ইন্টারনেটের কিছু সুবিধা লিখলো, যে ইন্টারনেট থাকার কারণে এখন আমাদের লাইফ অনেক সহজ হয়ে গেছে। ইন্টারনেট দিয়ে আমরা পড়ালেখা করতে পারি, ইন্টারনেট আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। দেখো, তুমি কিন্তু টপিক থেকে সরে যাচ্ছ, কারণ তোমার কাছে টপিক এটা বলে নাই যে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য বিনোদন না, তারপরে পড়ালেখাটা বিনোদন না। এখন কেউ বলতে পারে, স্যার আমার কাছে পড়ালেখাও একটা এন্টারটেইনিং এর ব্যাপার, যেমন আমাদের মধ্যে মনে হয় একজন আছে যার পড়ালেখা খুব ভালো লাগে, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, যে ওইটা আমরা তাও বলতে পারবো না যে আমি আমি খুব অনেক পড়ি, ইন্টারনেট দিয়ে অনেক পড়ি এবং এটা আমার জন্য একটা ভালোই এন্টারটেনমেন্ট, এইভাবে বললে সেটা লজিক্যাল হবে না। তো বিনোদন বলতে, এন্টারটেনমেন্ট বলতে আমরা একটা পোর্শন বুঝি, যে যার মধ্যে এই যে আমরা রিল দেখতেছি কিংবা ফেসবুক ইউজ করতেছি, এটা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে। বাট ইন জেনারেল আমরা গান শোনা কিংবা মুভি দেখা, গেম খেলা, এগুলোকে বিনোদনের অংশ হিসেবে দেখি। তো তাইলে তুমি পুরো রচনাটা যে লিখলা, 200 শব্দের যে রচনাটা লিখলা, ওইটা কি পুরো টপিকের ভিতরে ছিল? টপিকের ভেতরে ছিল কিনা? একদম প্রতিদিনের জীবনে, আমাদের প্রতিদিনের বিনোদনে ইন্টারনেট কিভাবে সহযোগিতা করতেছে। তো একদম লিখলাম বিনোদন, কি কি বিনোদনে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি, সেই বিনোদন গুলোতে আমরা কি কি বেনিফিটেড হচ্ছি, সেটা লিখলাম। তারপর তুমি কিছু ডিসঅ্যাডভান্টেজ লিখলা, যে
বাট আমাদের এই বিনোদনের উপরে ইম্প্যাক্ট ফেলছে। ডিসঅ্যাডভান্টেজটা হবে হচ্ছে বিনোদনের উপরে ইম্প্যাক্টটা, যে এখন সবকিছু যেহেতু আমরা মোবাইলে পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, এই জন্য আমরা সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি না, কিংবা রিয়েল লাইফ গেম খেলতেছি না। তো ওই ওই ইম্প্যাক্টটা আলোচনাটা কিন্তু ওই জায়গায় বলতে হবে। চোখের ক্ষতি হয় সেটা কিন্তু এখানে টপিক না। তো ওইভাবে তুমি পুরো অ্যাকুরেট ভাবে লিখে গেছো, সেটার উপর বেস করবে হচ্ছে টপিকে তুমি ছিলা 20 মার্কস। এবং তুমি যে কথাগুলো লিখলা সেটা কতটা অ্যাকুরেসিটা মেনটেন করছে, মানে তুমি কতটা লেখা, তোমার রচনা লেখার প্যাটার্ন, তারপরে টপিকটাকে যে তুমি প্রেজেন্ট করতেছো কতটা অ্যাকুরেট ভাবে প্রেজেন্ট করতেছো, কতটা রিলেভেন্ট আছে রচনার নামের সাথে, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা মানে হচ্ছে এই টপিকটা কতটা এই প্রশ্নের সাথে রিলেটেড, মানে প্রশ্নে যেটা বলা হয়েছে এবং তুমি যা লিখছো সেই কন্টেন্ট সেম আছে, এবং কতটা অ্যাকুরেট হয়েছে, কতটা রিলেভেন্ট হয়েছে, সেটার উপর হচ্ছে 20 মার্কস। আর ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই, বানান, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং, সেগুলো তো অবশ্যই আছে। তাহলে তার মানে প্রত্যেকটা প্রত্যেকটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো তুমি টপিক থেকে বের হয়ে গেলা, তার মানে তুমি অ্যাকুরেসি থেকেও বের হয়ে গেলা, ভাষা থেকে অথবা বের হয়ে যাওনি, এখানে নাম্বারটা অথবা থাকতে পারে। কিন্তু তুমি সেন্টেন্স ভালো মতো লিখতে পারো না, বানান অনেক ভুল করো, তার মানে কি তুমি অবশ্যই সেটা অ্যাকুরেসির দিকে যাচ্ছে না, তাহলে অ্যাকুরেসি থেকে তুমি সরে যাচ্ছ, হয়তোবা টপিকটা তোমার ঠিক থাকতে পারে। তো একটু ডিফারেন্স থাকতেছে। বাট ধরো এই 20-তে ইন জেনারেল যারা মোটামুটি একটু ভালো লেখে তাদেরকে ধরো 15 করে দিয়ে দেয়। তাহলে 15 করে দিয়ে দিলে 1545। দেখো আমার কাছে, আমি ইন জেনারেল এই নাম্বারটা দিই, এটাকে আমি টপ নাম্বার হিসেবে কাউন্ট করি আমার কাছে। ঠিক আছে। বাট আমি যতটুকু দেখেছি, আমার যতটুকু মনে আছে, যে দু একটা স্টুডেন্টের, আমি নর্মালি আসলে রেজাল্ট পাবলিশের পর আসলে দেখা সাক্ষাৎ হয় না, তো এখানে ধরো 18 করে দেয় আসলে সর্বোচ্চ, মানে ম্যাক্সিমাম। তুমি 60-তে 60 কখনোই পাবা না। তাহলে 18 করে হচ্ছে 54। তার মানে 45 to 54 এই রেঞ্জের ভিতরে নাম্বারটা আমরা পেতে পারি ভালো নাম্বার হিসেবে, বলতেছি আমি। 54-এর প্লাস বলবো স্যার আর 6 মার্ক দিবেন না স্যার, 6 মার্ক কই গেল? 6 মার্কের চিন্তা করারই দরকার নেই, 6 মার্ক, ওই 6 মার্ক যাবেই। 54 মানেই টপ নাম্বার। তার মানে 45 থেকে 54 নাম্বার, এটা হচ্ছে ভালো মার্কস নাম্বার হিসেবে আমরা ট্রিট করতেছি, ভালো নাম্বার হিসেবে। তারপর যখন এখান থেকে নেমে যাচ্ছে, যে কোনো একটাই তুমি নেমে যাচ্ছ, যদি কেউ খারাপ করে এখানে 10 হয়ে গেল। যদি টপিক ভুল করো, 24-এ ভুল করছে এর জন্য নাম্বার কমে গেছে স্টুডেন্টদের, তো সেটা সেখানে নাম্বার একটা কমে গেল, একটা হয়তোবা 10 দিল, একটা হয়তোবা 13 দিল, এরকম একটা নাম্বার দিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো ওভাবে করে করে একটা 40, 38, 40 এরকম রেঞ্জে নাম্বারটা চলে যায়। তো এই নাম্বারটা পাওয়ার জন্য আসলে কি করা লাগবে? এই যে, যেটা প্রত্যাশার উত্তর কিন্তু অলরেডি হয়ে গেছে, যে আমাদের প্রতিদিনের বিনোদনের ইন্টারনেট, এটা যদি একটা টপিক হয়, তাইলে ঠিক ইন্টারনেটটা আমাদের এন্টারটেইনমেন্টে কি কন্ট্রিবিউশন রাখতেছে সেইটা নিয়ে আলোচনা, পুরো 200 শব্দে আমি লিখবো, যেখানে পজিটিভ নেগেটিভ সব আলোচনাটাই এন্টারটেইনমেন্ট রিলেটেড থাকতে হবে। প্রত্যাশা কি শুনতেছে আমার কথা? Yes, sir. হ্যাঁ। তার মানে প্রথমে আমাদের কাজ হবে একেবারেই রচনাটা পড়ে আসলে টপিকটা কি, আমি কিন্তু ওভাবেই পড়ানোর চেষ্টা করি, যে একটা যে কোনো রচনা আমি নিলাম, যে একটি শিক্ষামূলক ভ্রমণ, না এটা ধরো কত, একটি নির্জন দুপুর, কিংবা একটি বর্ষণমুখ সন্ধ্যা, ধরো একটি বর্ষণমুখ সন্ধ্যা নিলাম। তাহলে একটি বর্ষণমুখ সন্ধ্যা নিলাম, তাহলে আমি সবসময় বলি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা সেটা বের করবা। তাহলে যদি এটা সন্ধ্যা যদি সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হয়, তাহলে এই সন্ধ্যাটা হচ্ছে তোমার মূল টপিক, তোমাকে সন্ধ্যাটা নিয়ে লিখতে হবে। তার আগে বলা আছে বর্ষণ মুখর, মানে খুব রেইনি, বৃষ্টি হচ্ছে, যেমন আজকে সন্ধ্যায় একটু বৃষ্টি হয়ে গেল, ধর এরকম একটা বৃষ্টি হচ্ছে, বর্ষণ মুখর বলছে, তার মানে অল্প একটু বৃষ্টি না, ভালোই বৃষ্টি হচ্ছে, একটা খুব বৃষ্টি হচ্ছে এরকম একটা সন্ধ্যা। তাইলে তুমি সন্ধ্যাটা তোমার মূল টপিক, কিন্তু সেই সন্ধ্যাটায় বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ হিসেবে বলা হয়েছে। তাহলে তোমার এই বৃষ্টি হচ্ছে এরকম সন্ধ্যার গল্পই লিখতেছো, টপিকটা হচ্ছে সন্ধ্যা নিয়ে। তো এইভাবে প্রত্যেকটা রচনায় তোমাকে মূল শব্দটা খুঁজে বের করতে হবে, এবং সেটি টপিকে থাকবে। তাহলে তুমি যদি টপিকটাকে তুমি অ্যাকুরেট করে ফেলতে পারো, ধরলাম যে তোমার ভাষা ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে, তোমার কিছু বানান ভুল হয়, সেন্টেন্স মেকিং এ কিছু সমস্যা হয়, ধরলাম,
কিন্তু তুমি টপিক বুঝতে পারছো, আচ্ছা তার মানে টপিক তুমি ঠিক জায়গায় যাচ্ছ। এবার তোমাকে প্রাসঙ্গিকতা রাখতে হবে, মানে অ্যাকুরেসি রাখতে হবে, রেলিভেন্ট রাখতে হবে। তাহলে ওই বর্ষণমুখ সন্ধ্যায় কি কি পয়েন্ট আমি আনতে পারি, একটা বৃষ্টি হচ্ছে এইখানে আমি কি কি কথা আনতে পারি, কি কি কথা আনতে পারি না, এমন কোনো কিছু কি আছে যেটা আসলে আনতে পারতেছি না কিন্তু আমি এনে ফেলছি, তাইলে কিন্তু আমি রিলেভেন্ট থাকতেছি না, আমি অ্যাকুরেট থাকতেছি না। তাহলে বর্ষা বৃষ্টি হচ্ছে এরকম একটা সন্ধ্যা, ওইটা আমি টপিক বেস হিসেবে রেখেছি। যদি টপিক বেস হিসেবে থাকে তার মানে ইন জেনারেল একটা সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে এরকম একটা সন্ধ্যাবেলা কেমন হয় সেই গল্পটা আমাকে লিখতে হবে, মানে সেই কথাটা আমাকে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি যে সন্ধ্যা বা একটা বর্ষার বৃষ্টি হচ্ছে এরকম একটা সন্ধ্যা কিরকম হয়, শহরে কিরকম হয়, গ্রামে কিরকম হয়। সেখানে ওই সময় মানুষগুলো কি করে, সাধারণত মানুষ সন্ধ্যাবেলায় শহরে লোডশেডিং হয়, খুব কমন একটা ঘটনা, খুব বৃষ্টি পড়লে লোডশেডিং হয়, তাই লোডশেডিং হয়। তা শহরের মানুষগুলো এই সময়টাকে কিভাবে উপভোগ করে কিংবা মোকাবেলা করে, গ্রামের মানুষগুলো কিভাবে করে, গ্রামের মানুষগুলো কিন্তু খুবই, মানে গ্রাম এখনো, এখনো যদি যাও গ্রামে দেখবা যে যদি বৃষ্টি হচ্ছে এরকম একটা সিচুয়েশন হয়, কারেন্ট চলে যায়, মানুষের কিন্তু কাজ থাকে না সেভাবে, কোনো বিশেষ কোনো কাজ থাকে না, এখনো তো মোবাইলটা আছে দেখে মানুষ মোবাইলটা নিয়ে বসে থাকে। তো আগের দিনগুলোতে মোবাইলটাও না থাকলে তখন কিন্তু মানুষ আড্ডা দেয়, ঝালমুড়ি খায় কিংবা একটা কিছু খাবার, আচার কিংবা কোনো একটা খাবার নিয়ে বসে আড্ডা দিচ্ছে পরিবারের মানুষরা, এইভাবে একটা সময় কিন্তু কাটায়। আর শহরের মানুষগুলো কিন্তু ভিন্ন। শহরের মানুষগুলোতে দেখা যায় হচ্ছে তারা যারা বাইরে থাকে তাদের বাসায় ফেরার একটা তাড়া থাকে, রাস্তায় একটা ট্রাফিক লেগে যায়, মানুষ চেষ্টা করে, ভিজে যায়, কাদা হয় এবং বিরক্ত হয়। সাধারণত মানুষ বিরক্ত হয় সন্ধ্যাবেলা বৃষ্টি হলে, শহরের মানুষরা খুবই বিরক্ত হবে। তুমি কোচিং থেকে ফিরতেছো, বৃষ্টি নেমে গেছে, ছাতা নিয়ে বেরো নাই কারণ বৃষ্টি হওয়ার কথা ছিল না, তো খুবই বিরক্ত হবা, এটা খুব স্বাভাবিক। তো তাহলে ওই ওরকম একটা বর্ণনা লিখলা যে শহরের মানুষগুলো কিরকম হয়, গ্রামের মানুষগুলো কিরকম হয়। এভাবে করে তুমি রচনাটা দাঁড় করালে, তাহলে দেখো এখানে কিন্তু তোমার ব্যক্তিগত কথা বলো নাই, বাট তুমি রিলেভেন্ট কথাতে আসছো, যে বর্ষণমুখ সন্ধ্যায় শহর গ্রামের মানুষগুলো কি কি হচ্ছে, এবং এই যে মানুষ কাজ থেকে ফেরার সময় বিরক্ত হচ্ছে, এগুলো কিন্তু রিলেভেন্ট, কোনো ইরিলেভেন্ট কথা হচ্ছে না। কিন্তু এখানে যদি আসলে আমি ভেবে পাচ্ছি না যে ইরিলেভেন্ট কি কথা লেখা যেতে পারে। তো ধরো কেউ যদি একেবারে অন্য প্রসঙ্গে চলে যায়, অন্য কোনো একটা ডিসক্রিপশনে চলে যায়, খুব বেশি বর্ষণমুখ সন্ধ্যা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে মন খারাপ, কিংবা তোমার ছোটবেলার একটা ঘটনা মনে হচ্ছে, এখন তুমি ছোটবেলার ঘটনাটা পুরোটা লিখে দিলা, তাইলে কি ভাই, তাইলে কেমন হইলো, তাইলে তো হইলো না। তো ওই জায়গাটা দেখে ওইভাবে অ্যাকুরেট একটা ওয়েতে যেতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বানানগুলোতে একটু দেখা উচিত। আমি তো বলি, যদিও তোমাদের অতটা ভালো আমি ফিডব্যাক দিতে পারি নাই, কিন্তু যারা আমার কাছে পরে ওদের খাতায় যখন বানান ঠিক করি বলি যে দেখো বানানটা দেখো, দেখো দেখে না, তো এইটা একটা অসুবিধা। তো বানানের দিকে একটু, সেন্টেন্স তুমি জানো যে কোন বানানটা লিখতে গিয়ে তুমি কনফিউজ হও, নর্মালি চিঠি লিখতে গেলে তো তুমি বুঝতে পারো যে আচ্ছা এই বানানটা আমি কনফিউজ হচ্ছি, তাহলে তুমি যখন যে বানানটায় কনফিউজ হচ্ছে সেই বানানটা তুমি খাতায় লেখো, লিখে একটু খুঁজে দেখো, নেটে কিংবা কোথাও খুঁজে দেখো যে এই বানানটা কি ঠিক নাকি ভুল। অথবা যদি এমনও হয় একটা বানান নিয়ে তুমি আসলে বেশি কনফিউজ, আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই বানানটা ঠিক আছে নাকি ভুল আছে, আমি তখন বলে দিলাম। তো ওভাবে করে কিছু বানান, যে বানানগুলো খুব আমরা ব্যবহার করি কিন্তু বানান ভুল হয়, তো সেরকম বানানগুলো নিয়ে একটু দেখো। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমরা বাক্য রূপান্তর একটু দেখবো একটু পরে। তো সেখান থেকে আমরা কিছু সেন্টেন্স মেকিং সম্পর্কে ধারণা পেতে পারি। তবে বড় লেখার ক্ষেত্রে এই মোমেন্টে সেন্টেন্সের দিকে ফোকাস করার আসলে সুযোগ নাই, কারণ আমরা ওইটা নিয়ে এখন অতটা ওয়ার্ক করতে পারবো না, আমরা যেভাবে লিখি সেভাবেই আমরা লিখি, ওইটা নিয়ে আর প্যারা নেওয়ার দরকার নাই। আর আমার কাছে তোমরা যারা আছো তোমরা তো লিখতে পারো মোটামুটি। তবে এই কথার আবার ফায়দা নিও না যে স্যার তো বলছে লিখতে পারি সুতরাং পড়া লাগবে না, না, পড়া আর লিখতে পারার দুইটা তো ডিফারেন্ট জিনিস, পড়তে তো হবে, পড়ার জায়গায় পড়তে হবে, কিন্তু বেসিক্যালি তুমি রেডি আছো লেখার জন্য। তো যেমন রেডি আছো সেরকম রেডির জায়গা থেকে বানানগুলোর দিকে একটু ফোকাস করে টপিক এবং অ্যাকুরেসির দিকে যেতে হবে। প্রত্যাশা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি দেখো আমি তো অলরেডি দুইটা, আরো দুইটা তুমি লিখতেছো, ঠিক আছে, দুইটা না আসলে তিনটা লিখবা, কারণ 24 এর থেকে আমি একটা লেখাবো। তাই তিনটা রচনা যদি তুমি এই 18 দিনের মধ্যে লিখতে পারো তাইলে হয়ে যাচ্ছে, প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা, আর বাকিদের কোনো রচনা নিয়ে কোনো প্রশ্ন আছে জয়নাব, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার বলো তাইলে কি প্রতি বলো। ইয়ারে হচ্ছে নতুন টপিক আসবে রচনার জন্য? প্রতি ইয়ারে যে প্রচুর নতুন আসে তা না, কিন্তু একদম
একদম সিমিলার রিপিট খুব বেশি হয় না, বুঝছো প্রত্যাশা? এমন না যে একেবারে পুরো ইনোভেটিভ টপিক নিয়ে আসবে তিনটা, এটা তো হবেই না, তিনটা কখনোই নতুন আসবে না। দুইটা নতুন আসতে পারে, একটা না একটা পরিচিতর ভিতর দিয়ে দিবেই। আর হলো গিয়ে কিন্তু একেবারে সেম সেম সেন্টেন্সে আসে না। যে আমি ধরো লিখলাম আমাদের জীবনে ইন্টারনেট, ঠিক পরীক্ষাও লেখা আছে আমাদের জীবনে ইন্টারনেট, এই ঘটনা ঘটে না। এই ইন্টারনেট নিয়ে একটু অন্যরকম ভাবে কথাটা লেখা থাকবে। ঠিক আছে, বুঝা গেছে প্রত্যাশা? হ্যাঁ। মানে এমন ভাইবো না যে একদম নতুন কিছু পাবা, এরকম হবে না, একটা না একটা পরিচিত কিছু পাবাই। জয়নাব কিংবা আদ্র, কোনো প্রশ্ন আছে রচনা নিয়ে? স্যার একটা স্যার প্রশ্ন একটা ছিল। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগে বলো, আদ্র বলো। স্যার ওই যে টপিকের বেসিস তো স্যার সিমিলার থাকবে স্যার, লাইক স্যার ডিসক্রিপটিভ বা স্যার অন্যগুলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানের যে টপিকটা আমি বলতেছি যে এই টপিকটা মানে হচ্ছে কন্টেন্টটা আসলে, মানে কন্টেন্টটা যে আমরা তো তিন রকমের রচনা দেখতেছি, ব্যক্তিগত, বস্তুগত, আর হচ্ছে মতামত নিয়ে। এই পার্ট, এইগুলো ঠিক আছে, কিন্তু এইটার ভেতরের যে কন্টেন্টটা, ইন্টারনেট বইয়ের বিকল্প হতে পারে না। এই যে টপিকটা, এখানের টপিকটার কথা আমি বলতেছি যে এই টপিকটা তোমাকে অ্যাকুরেট রাখতে হবে, মানে টপিকের ভেতরে থাকতে হবে। বুঝতে পারছি আদ্র? প্রশ্নটা ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো হ্যাঁ, এখন জয়নাব বলো। স্যার রচনাতে তো আর ওরা পয়েন্টস দেয় না কোয়েশ্চেনে, তো আমার কি কোনো এমন যে আমি যদি টপিকের ব্যাপারে লিখতে পারি বাট কয়েকটা বেসিক জিনিস জানি না, তখন কি আমি ওটা স্কিপ করলে ওরা কি মার্ক কাটবে? এখন ধরো ইন্টারনেটের কথা যদি আমরা বলি, ইন্টারনেট কে বানাইছে, কত সালে বানাইছে, এগুলো ধরো জানি না। হ্যাঁ, এগুলা জানি না, হ্যাঁ, আমি তো এগুলা দরকার না নাই, লিখে। দরকার নাই, আচ্ছা। সমস্যা নেই। কিন্তু মানে কেউ যদি ধরো তুমিও লিখলা আর আদ্রও লিখলো, কিন্তু আদ্র পড়ে গেছে, বাসা থেকে প্রিপারেশন নিয়ে গেছে যে হ্যাঁ ইন্টারনেট কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে, এবং ইন্টারনেট কিভাবে আমাদের সোসাইটিতে অ্যাপ্লাই হচ্ছে, সেটা যদি সে ইন্ট্রোডাকশন অংশে একটু সংক্ষেপে সুন্দর করে লিখে দিতে পারে, অবভিয়াসলি সে তোমার থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, কিন্তু ওইভাবে আমরা প্যারা নিব না, এবং এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি এই চিন্তাই আমরা করবো না। আমাদের চিন্তাটা হচ্ছে রচনাটা আমরা সুন্দর করে লিখে দিয়ে আসবো, অ্যাকুরেট ভাবে লিখবো, টপিকের ভিতর লিখবো, যতটুকু আমি জানি ততটুকু লিখবো, আমাকে বানিয়ে লেখার দরকার নাই, কিন্তু আমি গুছিয়ে ঠিকঠাক মতো লিখবো। তাইলে আমাদের একটা নাম্বার আসবে, যে নাম্বারটা অবশ্যই এই নাম্বারটার ভেতরে। এখন এই নাম্বারটার ভেতরে কেউ যদি 48 পায় আর কেউ যদি 52 পায়, সেটা খুব বেশি ম্যাটার করে না। ম্যাটারটা অ্যাকচুয়ালি করে পেপার টুতেই আমরা আসলে ফাইটটা বেশি করি। পেপার ওয়ানের ফাইটটা কিরকম, ধরো যার খুবই স্ট্রাগল করতেছে, যে রাইটিং এর যে খুবই পেছানো, তার জন্য পেপার ওয়ানটা খুব প্রবলেমেটিক। কিন্তু ইন জেনারেল যারা আমরা পরীক্ষা দেওয়ার জন্য এখন মেন্টালি প্রিপেয়ার, যে হ্যাঁ 25-এ পরীক্ষা মানে 25 এপ্রিলে আমাদের পরীক্ষা শুরু, আমি পরীক্ষা দিতে রেডি আছি, তার জন্য পেপার ওয়ানটা আসলে খুব বেশি হেডেক না। হেডেক পেপার টুতে, কারণ ওখান থেকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে। অবশ্যই এখান থেকেও বেশি নাম্বারই নিয়ে আসতে হবে, কিন্তু আমরা এই নাম্বারটায় পৌঁছাতে পারবো। এমনও যদি হয় যে আমার ইনফরমেশন একটু কম জানা আছে, আমি যে টপিকটা নিয়ে লিখতেছি সেটা নিয়ে আমার কম জানা আছে, তবে তুমি যেটা বললা যে পয়েন্টের কথা, হ্যাঁ তারা আমাদেরকে বুলেট পয়েন্ট দিচ্ছে না, কিন্তু আমাকে তো নিজের বুলেট পয়েন্ট বানায় নিতে হবে। যদি বুলেট পয়েন্ট বানায় নিতে না পারি, তখন তো আমি একই কথা বারবার লিখবো। এন্ড একই কথা বারবার লেখা মানে হচ্ছে এই যে অ্যাকুরেসি থেকে আমি সরে যাচ্ছি, এবং অ্যাকুরেসি থেকে যেমন ভাবে চলে যাচ্ছে তেমনি ভাবে আমি টপিকের মধ্যে টপিকটাকে খুব লিমিটেড করে ফেলতেছি। টপিক যেহেতু লিমিটেড হয়ে যাচ্ছে এবং আমার অ্যাকুরেসি থাকতেছে না, তখন আমার দুই দিক থেকে নাম্বার অনেক কমে যাবে। তখন আমার ভাষার ল্যাঙ্গুয়েজ যদি মোটামুটি কোয়ালিটি সম্পন্ন থাকে, তবুও আমি 45-এ যেতে পারবো না, তার নিচে থেকে নিচে নেমে যাবে নাম্বারটা। তো ওই স্যার জন্য আরেকটা করে কোয়েশ্চেন, দেখতে হবে। হ্যাঁ বলো। যে যখন আমরা টপিক বেস লিখি ওগুলার মানে শেষ কিভাবে করব কনক্লুশনে, বিকজ ওগুলা নিয়ে তো অনেক কিছুই বলতে থাকি বাট শেষটা লাইক কনক্লুশনে আটকায় যায়। কনক্লুশনে আটকা, তুমি যদি টপিক মানে এই যে এইটা নিয়ে বলো, যেমন যে টপিক শব্দটা আমাদের ভেজাল করতেছে আসলে, আচ্ছা টপিকটা ক্ষেত্রে দিই। আচ্ছা, টপিক বেস রচনার ক্ষেত্রে যদি ধরো ইন্টারনেট নিয়ে লিখতেছো, বলতেছো, কিন্তু তোমাকে তো এটা ডিসাইড করতে হবে যে আমি ইন্টারনেটের নেগেটিভ পয়েন্ট কিছু বলবো। তাহলে তুমি যে প্যারাতে গিয়ে নেগেটিভ পয়েন্টের কথা বলতেছো, সেটা তো তুমি বেশি লেন্দি করবে না, অল্প কিছু নেগেটিভ পয়েন্ট বলবা।
বলার পরে তো অটোমেটিক্যালি তুমি কনক্লুশনের দিকে চলে যেতে পারতেছো যে এতগুলো সুবিধা আছে, এত এই দুই চারটা অসুবিধা আছে, সুতরাং আমরা যদি এতগুলো সুবিধা পেতে চাই এবং এই অসুবিধাগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের লাইফে এই জিনিসটা ভালো একটা প্রভাব ফেলবে। শেষ, এই কথাটা বললেই তো কনক্লুশন হয়ে যাচ্ছে। বুঝতে ও পারছো? তো এরকম লাইন লাস্টে কয়েকটা অ্যাড করলে হয়ে যাবে, হ্যাঁ, টপিক রিলেটেড। হ্যাঁ, অবশ্যই। যে কোনো, তুই যদি বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কথা বলো, তাই ট্যুরিজম এরকম বলবা, লাস্ট প্যারার আগের প্যারাতে মানে কনক্লুশনের আগের প্যারাতে লিখবা যে ট্যুরিজমের কি কি লিমিটেশন আছে, আমাদের ট্যুরিজমে এই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। অনেক প্রথমে ভালো বলছো, অনেক টুরিস্ট প্লেস আছে, অনেক কিছু আছে সেখানে, অনেক সুন্দর, এবং এখানে আমরা ডেভেলপ করতেছি। লাস্টে লাস্টের আগে এসে বললা যে লিমিটেশন এইগুলো। এরপরে তুমি বললা যে সুতরাং আমরা যদি এই লিমিটেশন গুলো যদি ওভারকাম করে উঠতে পারি, তখন আমাদের দেখা যাবে আমাদের এই ট্যুরিজমটা আরো বেশি ডেভেলপ করবে, এবং আমরা সেটা আশা করি। শেষ, ডান। এমন না যে ভূমিকা অনেক এই কনক্লুশনে অনেক কিছু লিখতে হবে। কনক্লুশনে জাস্ট উপরে যে কথাগুলো বললা সেটাকে একটা প্যাক্ট করে একটা কমেন্ট হিসেবে তুমি দাঁড় করাবা। তোমার কনক্লুশনটা অ্যাকচুয়ালি একটা কমেন্ট, তোমার পার্সোনাল একটা কমেন্ট। কিন্তু আমি মনে করি আমি এভাবে লেখা না, টপিক বেস রচনাতে আমি শব্দটা লেখা লাগে না। তো ওইভাবে আমি না লিখে তার মানে প্যাসিভ মুডে লিখলেই হয়ে যাচ্ছে লেখাটা। ঠিক আছে? আর স্যার কারণ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো তো। স্যার আমার ইউজুয়ালি কনক্লুশনটা ভালো হয় স্যার, কিন্তু ভূমিকাতে স্যার মেস আপ করি। এনি লাইক টিপস? আচ্ছা, ভূমিকার ক্ষেত্রে ভূমিকাটাতে একটু তো অসুবিধা হয় কি, মানে টপিকটা নিয়ে আমরা যেহেতু আগে পড়ে যাচ্ছি না, নতুন লিখতেছি, নতুন মোমেন্টের প্রত্যেকবার লেখা শুরু করতেছি, সেটা হয়। তো ওই ক্ষেত্রে ওই যে যেটা বলেছিলাম যে ভূমিকাতে তোমাকে দেখতে হবে, প্রথম ভূমিকার টার্গেটটি হচ্ছে এই চারটা শব্দের ভিতরে কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট সেটা বের করা। আমাদের প্রতিদিনের বিনোদনে ইন্টারনেট, অবশ্যই বিনোদনটা ইম্পর্টেন্ট, কিন্তু ইন্টারনেট শব্দটাও বেশি মানে বেশি ইম্পর্টেন্ট। তো তাহলে ইন্টারনেটটা কি, এটা নিয়ে তুমি কথাটা শুরু করলা, এবং এই কথাটা শুরু করে বেশি কথা না, অনেক ডিটেল না, মোটামুটি কয়েকটা কথা বলে দেন তুমি চলে যাচ্ছ যে বিনোদনে আসলে ইন্টারনেট কিভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব ডিটেল তুমি পরবর্তী প্যারাতে বলবা, তার মানে ওই পরবর্তী প্যারাতে যাওয়ার আগে সে আমাদের জীবনে ইন্টারনেট অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমাদের প্রতিদিনের বিনোদন, আনন্দ, আনন্দ, আনন্দ কিংবা উপভোগ করার ক্ষেত্রে, কিংবা বিনোদন, বিনোদন শব্দটাও লিখতে পারো, বিনোদনের ব্যাপক ভূমিকা রাখছে। শেষ, তারপর তুমি বিনোদনে কি কি কাজ করতেছে সেটা লিখলা। তেমনি ভাবে প্রত্যেকটা টপিকে যদি তুমি যাও, ছাত্র জীবনে বন্ধুত্বের প্রয়োজনীয়তা, তার মানে বন্ধুত্ব শব্দটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে বন্ধুত্ব শব্দটা নিয়ে তুমি কিছু কথা লিখলা। লেখা বললা যে বন্ধুত্ব জীবনের বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, তার মধ্যে ছাত্র জীবন মানে স্টুডেন্ট লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তুমি ভূমিকা শব্দটা থামাইলা, থামিয়ে তারপর তুমি ছাত্র জীবনে বন্ধুত্ব জিনিসটা কি, কিভাবে হয়, এটার ইম্পর্টেন্স গুলো কি কি, সেগুলো নিয়ে তুমি ডিসকাশন করলে। এন্ড তার মধ্যে আবার ওই যে লাস্টে গিয়ে অবশ্যই টপিক বেস রচনার ক্ষেত্রে, বস্তুনিষ্ঠগত রচনার ক্ষেত্রে তুমি ওই যে একটা একটা উপসংহারের আগের অংশটুকুতে একটু যে টপিকে বলতেছো সেটার মানে নেগেটিভ পয়েন্টটা কিংবা লিমিটেশনটা নিয়ে কথা বলতে হয়। তো তুমি বললা যে ছাত্র জীবনে বন্ধুত্বের মানে অতিরিক্ত বন্ধুত্ব কিংবা বন্ধুত্বের কোনো নেগেটিভ পয়েন্ট আছে কিনা সেটা নিয়ে তুমি একটু কথা বলবা। বলে দেন কনক্লুশনে গিয়ে তুমি লিখে দিচ্ছ যে কিছু লিমিটেশন থাকার পরও যদি আমরা বুঝে শুনে বন্ধুত্ব করতে পারি, তাহলে আমাদের ছাত্র জীবনে তা খুব ভালোভাবে ভালো কিছু বন্ধু নিয়ে শেষ করা যেতে পারে। বুঝতে পারলাম, আদ্র? জি স্যার, তবে স্যার এটা কয়েকটা স্পেসিফিক টপিকের জন্য স্যার মনে হয় না কাজ করে। লাইক স্যার একটি নির্জন দুপুর, হুম। লাইক উইল ইট ওয়ার্ক ফর দ্যাট? আচ্ছা, হ্যাঁ, এটা এখানে কথাটা ঠিক, একটি নির্জন দুপুর, এখানে যদি দুপুর শব্দটা নিয়ে আসলে কি লেখা যায়, এটা লেখাটা কেমন জানি মেক সেন্স করে না। কিন্তু ওইরকমই মানে এটা এটা একটি নির্জন দুপুর রচনাটা কিরকম, অনেকটাই ব্যক্তিগত টাইপের রচনা। তবে এখানে যে বে- বিভিন্ন বেলা সময়ের কথা বললা, নির্জন মানে নীরব একটা সময়ের কথা বললা, ওইভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেখা যেতে পারে আলটিমেটলি। যাই হোক, আমাদের লেস দেন 1 মিনিট আছে, আমরা ঠিক 10 মিনিট পরে আবার জয়েন করবো, ঠিক আছে? 10:21-এ জয়েন করবো, ঠিক আছে? তখন এসে আমি এই কথাটা শেষ করবো। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। হুম, ওকে, সবাই একটু রিজয়েন করেন 10:21। স্যার
ওকে।